এডুকেশন কাউন্ট চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা ডাব্লিউবি পুলিশ এবং এসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সি কে টার্গেট করে একটি ম্যাথের প্র্যাকটিসে নিয়ে এসেছি। এর আগে আমরা একাধিক ক্লাস করেছি ডাব্লিউবি পুলিশ এবং এসএসসি গ্রুপ ডির উপর। সেই ক্লাসগুলি আপনাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে, যাদের পরিচয় দেখতে পারো। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে। প্রথম আমরা যে অঙ্কটা করবো সেটা হলো পরীক্ষার একটা অঙ্ক। এটা বলছে রাম পরীক্ষায় 540 নম্বর পেয়েছে। এটি যদি তার নম্বরে 3% হয় তবে তার মোট নম্বর কত তা নির্ণয় করতে বলছে। তাহলে রাম পরীক্ষায় যে নম্বর পেয়েছে সেটা হলো 504 নম্বর, এবং এই নম্বরটি হলো তার নম্বরে 63%, মানে যত নম্বরের পরীক্ষা তার 63% হয়। তার যদি পরীক্ষায় 100তে হয় সেটা নম্বর পেয়েছে 63। এই 63-র ভ্যালুই দেওয়া রয়েছে 504। এখান থেকে বের করতে বলেছে মোট নম্বর কত ছিল, মানে 100-এর ভ্যালু কত ছিল, এটাই তো মোট নম্বর। তাহলে 1-এর ভ্যালু আমরা বলতে পারি 504/63। আমার দরকার কি টোটাল মার্কস বের করা, মানে 100-এর ভ্যালু বের করা। 5 4 9, 9 দিয়ে কাটাকাটি করে নাও। 9 দিয়ে 7 9 63, 4 9 36, 5 9 45, 45-এর 5 বা 54, 6 9 54, 7 8 56। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 800, মানে এই সালে পরীক্ষা হয়েছিল 800-তে। অপশন সি। পরটা সিম্পলিফিকেশন করতে বলেছে, বলা হয়েছে x এর মান কত। 144 0.144 ইকুয়াল টু 14.4 ডিভাইডেড বাই x। তাহলে এখানে দশমিকটা আমাকে খালি উঠাতে হবে। তাহলে প্রথমটা থেকে যদি আমি দশমিক উঠাই তাহলে কি দশমিকের জন্য একটা 1 আর 3টা শূন্য সেটা উপরে চলে যাবে, একটা 1 আর 3টা শূন্য, আর নিচে বসবে 144। একই রকম ভাবে পরেরটার থেকে 144, নিচে একটা x বসবে আর নিচে 10। তাহলে 140 কাটাকাটি গেল। তাহলে x ইকুয়াল টু আমি বলতে পারি 144 ডিভাইডেড বাই একটা 1, এখানে 3টা শূন্য আর একটা 4টা শূন্য দিয়ে ভাগ করে দিতে হবে। 1 2 3 4। তাহলে আমাদের অ্যান্সার বলে 3টা শূন্য যাবে, 3টে সংখ্যা তো আছে, একটা শূন্য অতিরিক্ত, তাহলে একটা সামনে একটা শূন্য দিয়ে দাও। 144 দশমিক 0.0144। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। একটি মোটর গাড়ি এ ও বি বিন্দু থেকে পর্যন্ত 30 কিলোমিটার পার গতিবেগে যায় এবং সেখান থেকে ফিরে আসে যাত্রার গড় গতিবেগ কত। যদি এই টাইপের অঙ্ক দেয়, মনে করো এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, কোন একজন যাত্রী এ থেকে বিতে গেল আবার বি থেকে এ তে ফিরে আসলো, তাহলে এখান থেকে যদি আমাকে বলে এরকম কন্ডিশন দিয়ে এভারেজ স্পিড বের করো, তাহলে ফর্মুলা মনে রাখবে তোমরা 2ab/a + b। এটা হলো এভারেজ স্পিড বের করার ফর্মুলা। এ মানে প্রথমটার গতিবেগ, সেটা হলো 2, তো বসবে ফর্মুলার 30 × 20, আর 30 আর 20 যোগ করলে 50। কাটাকাটি করো, 4 5 20, 3 4 12, 12 2 24। তাই 24 কিলোমিটার পার আওয়ার হলো আমাদের এভারেজ স্পিড। অপশন সি। 5টি কলম 3টি রবারের ক্রয় মূল্য 40 টাকা, আমাকে বের করতে বলছে 30টি কলম 18টি রবারের ক্রয় মূল্য কত। তাহলে 5টি পেন এবং 3টি রাবার এর ক্রয় মূল্য 140। আমাকে বের 30টি কলম 18টি রাবার। ভালো করে লক্ষ্য করো, যদি এই ইকুয়েশনটাকে ফার্স্ট ইকুয়েশনটাকে যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে কি পাবো, 5 6 30 পি, 3 6 18 আর এই বছর 6 দিয়ে গুণ করতে হবে, 4 6 24 এর 4 6 2 8 840। তাহলে আমাদের দরকার কি ছিল, 30টা কলম 18টা রাবারের মূল্য বের করা। আমি 5 6 দিয়ে গুণ করার পরে তো সেই মানটা পেয়ে গেলাম। তাহলে মানে কি আমাকে এখানে যে 140 তার সঙ্গে 6 গুণ করতে হবে, তাও আমরা গুণ করলাম, সেটা হলো 840। এখান থেকে বলতে পারি আমরা 30টা পেন্সিল এবং 18টা রাবারের মোট মূল্য হলো 840 টাকা। এটাই আমাকে ফাইনাল করতে হচ্ছে। 20 জন ব্যক্তি 20 দিন একটি কাজ করে, 40 জন ব্যক্তি একই কাজ করতে কতদিন সময়। টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক দিলে 20 জন লোক যদি একটি কাজ করে 20 দিনে, তবে একজন লোকের নিশ্চয়ই কাজটা করতে বেশি সময় লাগবে। 20 × 20। আমাকে এখান থেকে বের করতে বলছে 40 জন লোক যদি সেই কাজটা করে তাহলে কত সময় নেবে। তাহলে 20 × 20 ডিভাইডেড বাই 40, 2 2 4 20। সঠিক উত্তর হবে 10। 120 লিটার বিশুদ্ধ অ্যালকোহলের মধ্যে 12 লিটার অ্যালকোহলের জল দ্বারা প্রস্তুত করা হলো। যদি এই প্রক্রিয়াটি অধিক দুবার পুনরাবৃত্ত হয় তার চূড়ান্ত মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ কত হবে। এই টাইপের অঙ্ক মিশ্রণ রিলেটেড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। টোটাল ছিল বিশুদ্ধ অ্যালকোহল ছিল, পিওর অ্যালকোহল ছিল 120 লিটার পিওর অ্যালকোহল। এখন কি বলা হয়েছে, 120 লিটারের মধ্যে থেকে 12 লিটার অ্যালকোহল তোলা হলো। তাহলে 120-র মধ্যে যদি 12 লিটার তোলা হলো এবং
12 লিটার অ্যালকোহল তুলে জল দ্বারা প্রতিস্থাপিত করা হলো এবং সেই ঘন্টা আরো দুবার ঘোরানো, মানে যতটা অ্যালকোহল ছিল প্রথমে মিক্সচারের মধ্যে এই অ্যালকোহল, এইখান থেকে 12 লিটার অ্যালকোহল তোলা হলো ফার্স্ট কেস। তোলার পরে আবার কি করা হলো, আবার জল ঢালা হলো, কত ওই একই পরিমাণ জল ঢালা হলো এবং এই যে কাজটা মোট করা হলো, প্রথমে তো একবার করা হলোই, আর অধিক আরো দুবার, আলটিমেটলি এই কাজটা করা হলো 3বার করা হলো। তার মানে প্রথমে একবার তো করা হয়েছে, তার অধিক দুবার লেখা রয়েছে, তার মানে 3বার এই কাজটা করা হলো। 3বার করার পরে আমাকে এখন চূড়ান্ত মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ কত সেটাই আমাকে বের করতে বলেছে। তাহলে আমি প্রথমে ছিল 120 লিটার, তার থেকে 12 লিটার অ্যালকোহল তোলা হলো, তুললে পরে আলটিমেটলি এখানে যদি আমি রেশিওতে করি তাহলে 1/10, তাহলে এখান থেকে আমি বলতে পারি এইখান থেকে ইনিশিয়াল মানে প্রথম অবস্থায় অ্যালকোহল ছিল 10, তার থেকে উপরটা তোলা হলো, মানে 1 তোলা হয়েছে, তাহলে এখন থাকবে কত লেফট, 10 থেকে 1 বিয়োগ 9, এই একটা রেশিও পেয়ে গেলাম। কিন্তু এই ঘন্টা কতবার করা হয়েছে সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে, 3বার করা হয়েছে। 3বার করলে আমাকে 10 কিউব করতে হবে, ঠিক সাকসেসিভের কেসের মতো। 10 কিউব করলে 1000, 9 কিউব 729। এখন তোমাকে লক্ষ্য করতে হবে আমাদের এখানে কিসের ভ্যালু দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে 120 লিটার বিশুদ্ধ অ্যালকোহল। তো ইনিশিয়াল অ্যালকোহল মানে বিশুদ্ধ অ্যালকোহল, যার ভ্যালু কত 1000, তাহলে 1000 এর ভ্যালু আমি বলবো 120 লিটার। তাহলে এখান থেকে 0 কাটাকাটি করি, তাহলে 1 এর ভ্যালু 12/100 লিটার। আমাকে দরকার পড়ছে এখন চূড়ান্ত মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ লেফট কত, মানে 729 এর ভ্যালু আমাকে বের করতে হবে। এত গুণন 729, এখন 12 দিয়ে তোমাকে গুণ করতে হবে। 9 × 108 গুণ করলাম, হাতে হলো 10, 12 দোকানে 24 আর 10 যোগ করো 10 104, হাতে থাকবে 10, তাহলে 7 × 84 আর 3, 7 × 84 3 থাকবে, তার মানে হলো 87। 9 × 108 করলাম, হাতে হলো 10 থাকলো, 12 দোকানে 24 আর 10 যোগ করে 34, হাতে হলো 3, 7 × 84 আর 3 87, আর নিচে 100, এই দুটো শূন্য, তাহলে পিছন থেকে 2 ঘর পর 10 হবো। আমি ক্যালকুলেশনটা এখানে লিখছি, আমাদের সঠিক উত্তর হবে তার মানে 87.48। তো এই টাইপের অঙ্ক যদি দেওয়া হয় তোমরা এইভাবে করবে। অপশন এ 10,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করেছে, 4 মাস পর বি ব্যবসায় প্রবেশ করলো এবং 12,000 টাকা বিনিয়োগ করলে এর লভ্যাংশ নির্ণয় করে যদি মোট মুনাফা মানে এটা প্রফিট যদি টোটাল এত টাকা হয় তবে এর লভ্যাংশ কত ছিল সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে এখান থেকে এ আর বি এর আমরা লভ্যাংশের অনুপাত বের করতে হবে, এ ও বি এর মূলধনের অনুপাতটাই হবে লভ্যাংশ অনুপাত। আর লভ্যাংশ মানে কি, লভ্যাংশ মানে হলো টাইমকে অ্যামাউন্ট দিয়ে গুণ করা, এটাই তো লভ্যাংশ। তাহলে এ দেখতে হবে কত টাকা ইনভেস্ট করেছিল, এ 10,000 টাকা ইনভেস্ট করেছিল। এ কত মাসের জন্য, 10,000 টাকা ইনভেস্ট ব্যবসা শুরু করে 4 মাস পরে বি, তার মানে এর টাকা কেটেছিল প্রথম থেকেই ছিল, তাহলে 12 মাস কাটবে। তারপরে 4 মাস পরে বি আসলো, তাহলে 12 থেকে 4 মাস তো সে ছিল না, তাহলে ব্যবসায় 12 মাসে ছিল কত 8 মাস, তাহলে বি ফিল্ডে নেমেছে 12,000 টাকা নিয়ে আর বির টাকা খাটবে তার মানে 8 মাস। এখান থেকে আমি এ ও বি এর কতটা পরিমাণ লভ্যাংশের রেশিও হবে, অনুপাত হবে সেটা বের করে নিতে পারলে এখান থেকে 3টা শূন্য আমরা কাটবো, তাহলে এখানে 12 আর 12 কাটাকাটি গেল, পড়ে থাকলো 10:8, আবার যাচ্ছে 2 দিয়ে 5:4। এটা হলো এ ও বি এর লভ্যাংশের অনুপাত। তাই টোটাল লাভ এখানে 2700 টাকা, তাহলে মানে দুটো যোগফল 5 4 9, 9 এর ভ্যালু 2700, 1 এর ভ্যালু 300, আমাকে বের করতে বলছে এর লভ্যাংশ কত, মানে 5 এর ভ্যালু 3 × 5 = 1500 হবে এই অঙ্কের সঠিক উত্তর, অপশন এ। সেই সেতুর দৈর্ঘ্য নির্ণয় করুন যেটিকে 40 মিটার দীর্ঘ একটি ট্রেন 54 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 30 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেন যখন কোনো একটা ব্রিজকে অতিক্রম করবে তখন মনে রাখতে হবে ট্রেনের লেন্থ প্লাস ব্রিজের লেন্থ নিয়ে আমরা কাজ করি, আর যখন ট্রেন যখন কোনো একটা পয়েন্ট কোনো একটা খুঁটিকে অতিক্রম করে তখন ট্রেনের লেন্থই আমাদের ডিস্টেন্স। তাহলে একটা যদি বলছে একটি সেতুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে যেখানে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 40, তাহলে ট্রেনের দৈর্ঘ্য তো আমরা জানি কিন্তু সেতুর দৈর্ঘ্য জানি না, এই দৈর্ঘ্যটা আমি x ধরে নিলাম, তাহলে 140 হলো ট্রেনের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য x। এই যে দুটো ট্রেন যখন সেতুকে অতিক্রম করবে, অতিক্রম করতে তার নির্ধারিত সময় লাগে 30 সেকেন্ড, তার মানে আমি এখানে ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করলাম, তাহলে আলটিমেটলি এখানে পেলাম স্পিড, আর এই স্পিডটা হলো ট্রেনের স্পিড, আর ট্রেনের স্পিড এখানে দেওয়া রয়েছে 54 কিলোমিটার/আওয়ার। আমি কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে আনার জন্য 5/18 দিয়ে গুণ করে দিলাম একবার, 3×8 = 54। এবার 140 + x = 3×15 = 45, 450,
তাহলে এক্স ইকুয়াল টু 5 থেকে 4 গেলে 1, 4 থেকে 3, তাই 310 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। একটি আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 12, 9 এবং 8, আয়তঘনকের দীর্ঘতম কর্ণের দৈর্ঘ্য কত? তার মানে আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য বের করার ফর্মুলা √/a² প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এ ফর দৈর্ঘ্য, বি ফর প্রস্থ, সি ফর হাইট। এ মানে 12, তাহলে 12 স্কোয়ার, বি মানে 9, 9 স্কোয়ার, সি মানে 8, 8 স্কোয়ার। এটা হলো কর্ণের দৈর্ঘ্য বের করার ফর্মুলা। 12 স্কোয়ার করলে 144, 9 স্কোয়ার 81, 8 আর 64, 4 একে 5, 4 9, 8 6 14, 14 28, 289, 289 যদি বর্গমূল করি আমরা পাবো 17। এই 17 এরও ডায়াগোনালের মান, মানে কর্ণের দৈর্ঘ্য, অপশন সি। একটি সংখ্যার 25% হলো 20, সেই সংখ্যার 40% কত? তাহলে একটি সংখ্যার 25%, তাহলে 25% তুমি এভাবে করতে পারো শর্টকাটে, এক্স এর মান, এক্স একটি সংখ্যা, তার 25% ইজ ইকুয়াল টু কত? 20। তাহলে কাটাকাটি করলে 25 কে 25, 4 25 100, তাহলে এক্স এর মান আমরা এখান থেকে পেলাম 80। এখন বলছে এই সংখ্যাটার 40% কত? তাহলে 40/100, 4টা 32। পরেরটা সিম্পলিফিকেশন অঙ্ক। প্রথমে কি করতে হবে? বিয়োগ, আর বদমাস নিয়ম অনুযায়ী করবো। বদমাস নিয়ম অনুযায়ী কি হয়? ব্র্যাকেট, অফ মানে এর কাজ, ডি ফর ডিভাইডেশন, এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ, বদমাস, এ ফর অ্যাডিশন, এস ফর সাম, সেই অনুযায়ী কাজ করতে হবে। তাহলে প্রথমে দেওয়া হচ্ছে 8 ভাগ থাকবে 3 থেকে 2 গেলে 1, 4 অক্ষে 4, তারপরে এর সাথে গুণ রয়েছে 4 প্লাস 3 মাইনাস 7। 8 কে 4 দিয়ে ভাগ করলে 2, যেহেতু ভাগের কাজটা আগে করতে হয়, 2 4 দোকানে 8 প্লাস 3 মাইনাস 7, 8 3 11, 11 থেকে যদি 7 দেয় তাহলে 4। নেক্সট অঙ্ক, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 4টি ঘন্টা প্রথমে একসাথে বাজে, তারপর তারা 12 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড এবং 30 সেকেন্ডের ব্যবধানে বাজে, তাহলে 8 ঘন্টার সময়ে একসাথে তারা কতবার বাজে? যখন এরকম ঘন্টার অন্তর অন্তর দেওয়া থাকবে, এত 15 সেকেন্ড, এত সেকেন্ড অন্তর অন্তর বাজে, তাহলে কখন তারা একসাথে বাজবে, কতবার বাজবে, এই টাইপের অঙ্ক দিলে প্রথমেই তোমাকে যে টাইম গুলো দেওয়া থাকবে, কত যে অন্তর অন্তর বাজে, এলসিএম করতে হবে, লসাগু করতে হবে। 12 সেকেন্ড, 15 সেকেন্ড আর 20 সেকেন্ড আর 30 সেকেন্ডের লসাগু আমাকে করে নিতে হবে। এদের লসাগু বাড়াবে, দেখো সবচেয়ে বড় সংখ্যা কে রয়েছে? 30। 30 এ তুমি নামতা পড়তে থাকো, 30 কে 30 দেখতে হবে কোনটা সবগুলো যে ভাগ যায়। প্রথম সংখ্যা যেটা আসবে 30 কে 30, 30 দেখলে 30 কে ভাগ যায়, 30 দোকানে 60, 60 সাথে সবগুলোকে ভাগ যাচ্ছে। প্রথমে আমরা একটা সংখ্যা পাবো যে সবচেয়ে বড় গুণিতক হবে, যা প্রত্যেকটাই ভাগ করে মিলবে, সেটাই হবে আমাদের লসাগু। লসাগু ক্ষেত্রে 60। এখন বলছে 60টা কি? এটা 60 সেকেন্ড। এখন বলতে 8 ঘন্টায় কতবার বাজবে? 8 ঘন্টা মানে কত সেকেন্ড সেটাকে বের করি। কেন আমি সেকেন্ডে বের করি? যেহেতু এলসিএমটা আমাদের সেকেন্ডে আসা, তাহলে 8 গুণন 3600। এখন টোটাল টাইম তো এত, টোটাল টাইমের কে যদি আমি এই লসাগু যেটা বেরোচ্ছে সেটা দিয়ে ভাগ করে দিই, তাহলে 1 ঘন্টায় কতবার বাজবে সেটা বেরোবে। কিন্তু অঙ্কের ক্ষেত্রে মনে রাখতে হবে, এই অঙ্কটার ক্ষেত্রে প্রথমে একসাথে কিন্তু অলরেডি একবার বেজে রয়েছে, তার মানে যা অ্যান্সার বাড়াবে ভাগ করার পরে সেটার সঙ্গে এক করতে হবে। এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে পরীক্ষা। তাহলে 8 গুণন 3600 বাই 60, 6 8 48, 480 বার। যেহেতু প্রথমে একবার অলরেডি বেজেছে, তাই সেই জন্য 1 এর সাথে যোগ করতে হলো আমাদের। তাহলে সঠিক উত্তর হবে 481। কোন একটি সংখ্যার 1/4, সেই সংখ্যার 25% এর চেয়ে 35 বিয়োগ ওই সংখ্যাটি কত? কোন সংখ্যা x ধরে নাও, x এর 1/4 ইজ ইকুয়াল টু কি বলছে? সেই সংখ্যার 20% এর চেয়ে, সেই সংখ্যা মানে x, 20% মানে 1/5 চেয়ে 35 বেশি। তাহলে এখান থেকে বলি সংখ্যাটা কত, মানে x এর মান কত। লসাগু করলে 20, তাহলে 5x - 4x, তাহলে x ইকুয়াল টু 35। তাহলে x এর মান আমরা এখান থেকে বের করব 35 দোকানে 70, একটা 0, 700। স্থির জলে একটি নৌকার গতিবেগ 15 কিলোমিটার/আওয়ার এবং স্রোতের গতিবেগ 3 কিলোমিটার/আওয়ার। নৌকাটি 12 মিনিটে স্রোতের অনুকূলে কতটা দূরত্ব অতিক্রম করবে? তাহলে বোটের স্পিড দেওয়া রয়েছে এখানে 15 কিলোমিটার/আওয়ার এবং স্টিমের স্পিড দেওয়া রয়েছে 3 কিলোমিটার/আওয়ার। অনুকূল, তাহলে অনুকূলে বের করতে গেলে আমাদের বোট আর স্টিমের স্পিড যোগ করে নিতে হয়, সেটা হবে 18 কিলোমিটার/আওয়ার।
আর প্রতিকূল বের করতে বললে আমাদের বোর্ডের সাথে স্টিমের যে স্পিডটা হবে সেটাকে বিয়োগ করতে হয় আর অনুকূলে যোগ করতে হয়। তাহলে নৌকাটি 12 মিনিটে কতটা দূরত্ব, যেমন ডিস্টেন্স বের করতে বলেছে, তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু গতিবেগ ইনটু টাইম আমাদের লাগবে, টাইম দেওয়া রয়েছে 12 মিনিট, তাহলে মিনিটকে যদি আমরা ঘন্টায় বানাই তাহলে 12/7, তাহলে কাটাকাটি করলে আমরা এখান থেকে 12কে 12, 5 12 7, 18/5, তাহলে নিচে 2 দিয়ে গুণ করো, উপরেও 2 দিয়ে গুণ করো, 5 দোকানে 10, 18 দোকানে 36, তাহলে ভাগ করলে 3.6। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 50 সেন্টিমিটার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের সংখ্যা মানে অনুপাত 5:1, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? একটি আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া রয়েছে 50 সেমি এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের সংখ্যা মানে পার্থক্য, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা AB ধরি এবং এই দৈর্ঘ্যের সংখ্যা মানকে যদি দৈর্ঘ্য মানে A, এই বিয়োগ অনুপাত দেওয়া রয়েছে, পার্থক্য নয় অনুপাত A, এই অনুপাতের মান 5/1 মানে 5:1, তার মানে A মানে আমরা ধরলাম দৈর্ঘ্য আর B ফর প্রস্থ গেল। তার মানে আমাকে বলা রয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং দৈর্ঘ্যের অনুপাত, ক্ষেত্রফলের ফর্মুলা হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ, আর দৈর্ঘ্য মানে A ধরেছি, এই দুটোর অনুপাত 5:1 মানে 5/1, তাহলে এখানে যদি কাটাকাটি করি আমরা এখানে দেখো এটা 5:2 তো করতে পারবো না, যেহেতু অনুপাতে রয়েছে, এটা 5x আর এটাকে x ধরে নাও, তাহলে কাটাকাটি করলে a যাবে, x যাবে, এখান থেকে বলতে পারি আমরা b এর মান 5, তাহলে b এর মান তো 5 ঠিক আছে, কিন্তু এর মান কি x ধরেছিলাম, এর মান হলো x, এটা মাথায় রাখতে হবে, এই ক্ষেত্রে একটা ব্যাপার আছে। তাহলে আমি কি করলাম, প্রথমে আয়তক্ষেত্রে অনুপাত দেওয়া রয়েছে দৈর্ঘ্যটাকে ধরলাম আমরা 5x, যেহেতু অনুপাত করতে গেলে কিছু দিয়ে গুণ করতে হয়, প্রস্থ হলো x। এখন যে ক্ষেত্রফল এবং কি দৈর্ঘ্য না, তো প্রথমে ক্ষেত্রফলের অনুপাত দেওয়া রয়েছে, এই ক্ষেত্রফলের অনুপাত দেওয়া রয়েছে, ক্ষেত্রফল 5x আর আমাদের দেওয়া রয়েছে দৈর্ঘ্য মানে হলো x, l এর মান, তাই এটার অনুপাত দেওয়া, আমি দৈর্ঘ্য ধরলাম। তারপরে বলছে আমাদের এই দুটোর ভাগফল মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর দৈর্ঘ্যের অনুপাত হলো আমরা বের করে নিলাম, সেটা 5x বাই এত, তাহলে এখান থেকে করলে মানে x সেকেন্ড আমরা পেলাম 5, তাহলে এখান থেকে বলতে পারি b এর মান 5 আর এর মান কি ধরেছিলাম, এর মানে লেন্থের মান হলো x, এতটুকু বোঝা গেল। এখান থেকে বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এখানে পরিসীমা আমাদের জানা 50, তাহলে আমি দৈর্ঘ্য কত জানি, এখানে x, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইজ ইকুয়াল টু 50, কাটাকাটি করলে 25, তাহলে x এর মান এখান থেকে বের করব আমরা 20, দৈর্ঘ্য হবে আমাদের 20, অপশন এ। তাহলে আমরা কি করা হলো, দৈর্ঘ্য হলো a ধরলাম বা b প্রস্থ, তাহলে পরিসীমা দেওয়া রয়েছে 50, তাহলে আমাদের দেওয়া রয়েছে একটা কোন ক্ষেত্রফল আর দৈর্ঘ্যের অনুপাত, তাহলে ab বাই a, তাহলে 5/1, তার মানে আমাদের দৈর্ঘ্য ছিল, ক্ষেত্রফল ছিল 5x, লেন্থ x, আর এখান থেকে ব্রেথ বের করলাম হলো 5, এই হলো লজিক। এই তিনটা দিয়ে তোমাকে অঙ্ক করতে হবে, একটুখানি ক্লু রয়েছে। দুটি সংখ্যার অনুপাত 4:5, সেই সংখ্যা যদি গুণফল এত, সংখ্যা যদি সমষ্টি কত, তাহলে একটি সংখ্যা 4x অপর সংখ্যা 5x, এই দুটোর গুণফল, তাহলে 4 ইন্টু 5 x স্কয়ার ইজ ইকুয়াল টু 8820, 4 দিয়ে যদি কাটাকাটি করি 2205 গেল। তারপরে 5 দিয়ে কাটাকাটি করলে 4 5 20, 2 40, 4 5 20, 5 5, x স্কয়ার এর মান 441, তাহলে x ইকুয়াল টু হবে আমাদের 21 বর্গমূল করার ফলে, বলছি সমষ্টি কত, 5 4 কত 9, তাহলে 9x এর মান বের করতে হবে, x এর মান 21, তাহলে 9x হবে, 9 × 9 9 × 18 189। এ একটি কাজ 15 দিনে, b 20 দিনে করতে পারে, তারা 104 দিনের জন্য কাজটি করলে অবশিষ্ট কাজে কত অংশ পড়ে আছে, তাহলে a হলো 15 দিনে কাজটি করে, b করে 20 দিনে, তাই টোটাল ইউনিট কাজ আমরা এখান থেকে বলবো 60, রসাউ করবো 4 15 60, 3 15 60, যদি তারা একসাথে 4 দিনে কাজটি করে, এটি কাজটি করলে অবশ্যই 4 দিনে করে কতটা ইউনিট কাজ করবে, তাই টোটাল এফিসিয়েন্সি হলো আমাদের 4 3 7, আর 4 দিন করে টোটাল ইউনিট কাজ হবে 28, তাহলে কাজটা পড়ে থাকবে আমাদের হলো 60 - 28,
10 থেকে 8 গেলে 2, 6 থেকে 3 গেলে 32। এখন বলছে সেটাই অবশিষ্ট কাজটা কত অংশ, মানে এই অবশিষ্ট কাজ আমাদের 32, সেটা মোট কাজের কত অংশ। মোট কাজ ছিল আমাদের 60 ইউনিট, সেটাকে নিচে দেব 4টা 32, 4 15 60, তাহলে 8/15 অংশ। পরেরটা একটা সিম্পলিফিকেশন, x⁵ এর মান বের করতে বলছে। এখান থেকে x এর মান বের করবো আমরা। 3⁸ 8x - 4, 9 রয়েছে, 9 কে 3 এর স্কয়ার লিখতে পারি, তাহলে 3 দোকানে 6x, দুটোর বেস সমান, তাহলে পাওয়ারের যে থাকবে সেগুলো আমি সমান করে দিতে পারবো। 6x 8x 6 এর গেলে 2x = 4, x = 2, তাহলে আমাদের অ্যানসার বের করতে হবে x এর জায়গায় 2 বসাও, 2⁵ মানে 32। এই x এর মানটা আমরা এখানে বসালাম। একটি সংখ্যা যখন এত % হ্রাস পায় তখন 217 হয়, তো সংখ্যাটি কত? তাহলে 22 দোকানে 44, একে 45/2, হ্রাস পাওয়া মানে 100 থেকে যদি আমরা বিয়োগ করে দেবো 200 থেকে 45 গেলে 155/2%, হ্রাস পাওয়ার পর তাই 100 থেকে বিয়োগ করে দিলাম আমরা। তাহলে একটি সংখ্যা x, তাহলে 100% হ্রাস পাইলো, তাহলে 155/2 গুণন 1/100 is equal to 217, 245, 5 4 9, আর 5 9 10, ঠিক আছে। তাহলে 2 একে 3, 3 জন কাটাকাটি করো 5 দিয়ে, 3 5 15, 1 5 করে 100, 7 দিয়ে কাটাকাটি করো, কাটাকাটি গেল, 7 দোকানে 14, 14 দোকানে 28, তাহলে x = পাবো আমরা 280। AOB একটি কাজ 10 দিনে, BOC 15 দিনে, COA 20 দিনে, তাহলে C একা কত দিনে কাজ করবে? তাহলে AOB কাজটা করে দুজনে মিলে 10 দিনে, এবং BOC সেই কাজটা করে 15 দিনে, C আর A মিলে কাজটা করে 20 দিনে, তাহলে টোটাল ইউনিট কাজ হবে আমাদের 60 ইউনিট। এখান থেকে A + B এর এফিসিয়েন্সি বের করতে টোটাল ইউনিটসকে টাইম দিয়ে আমাকে ভাগ করতে হবে, তাহলে হবে 6, 4 15 60, 3 × 60, সবগুলোকে যদি যোগ করে দেখো সবগুলো দুটো দুটো করে রয়েছে, 2A + B + C, এখানে টোটাল এফিসিয়েন্সি যোগ করে 6 4 10 3 13, তাহলে A + B + C আমরা ডবল করে খালি A + B + C এর এফিসিয়েন্সি তাহলে কত হবে? A + B + C এর এফিসিয়েন্সি হবে, তার মানে আমি বলতে পারি 13/2। কিন্তু আমাকে বের করতে বলেছে C একা কাজটি কত দিনে করবে, তার মানে C এর এফিসিয়েন্সি আমাদের দরকার। তাই 3 জনের এফিসিয়েন্সি 13/2, তার থেকে যদি A + B এর এফিসিয়েন্সিটা বিয়োগ করি আমরা, তাহলে C এর এফিসিয়েন্সি পাবো। তাহলে C এর এফিসিয়েন্সি এখানে বলতে পারি আমি 13/2 - 6, 6 দোকানে 12, 1 1/2, এটা হলো C এর এফিসিয়েন্সি। আমার দরকার C এর টাইম বের করা, এখানে করছি ক্যালকুলেশনটা এই পাশে। তাই টোটাল ইউনিট কাজ হলো 60, তাকে C এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে টোটাল টাইম বের করতে গেলে, কিন্তু C এর এফিসিয়েন্সি আমরা বের করেছি হাফ, তাহলে হাফ দিয়ে ভাগ, 60 কে যদি হাফ দিয়ে ভাগ করে 2 উপরে উঠবে, তার মানে 120 ডে হবে আমাদের এই অঙ্কের সঠিক উত্তর। এতকে সংখ্যাটিকে 11 দ্বারা বিভাজ্য, AOB এর সর্বনিম্ন মান কত সেটা নির্ণয় করতে। তাহলে 11 বিভাজ্যতার নিয়ম কি সেটা তোমাকে জানতে হবে এটা করার জন্য। 7 B 6 8 4, একবার ইভেন পজিশন নিতে হবে, একবার অড পজিশন নিতে হবে, তারপরে বলছি। তো ইভেন পজিশনের সাম নেব আর অড, তাহলে একবার বাদ দিয়ে নেওয়া, তাহলে A নিতে হবে এর সাথে A, তাহলে A 9 2 5 7 B 6 8 4, ঠিক আছে। তাহলে A প্লাস সাম করতে হবে, তাহলে 2 আর 7 যোগ করলে 7 2 9, 9 6 15 19, তাহলে A + 19। এখন যেগুলো বাকি রয়েছে সেগুলোকে সাম করো আমরা, তাহলে 9 5 9 5 14, 14 8 কত 22, 22 + B, এই যে এখন দেখো এবার বিভাজ্যতার নিয়মটা আমি বলে নিই। এখন সেই বিভাজ্যতার নিয়মটা বলবো। নিয়ম হলো ফার্স্ট কেস হলো ইভেন পজিশনে অড পজিশনের সাম নাও, মানে একবার বাদ দিয়ে নেবে, সোজা কথা মনে রাখো এটা। তাই একটা সাইন দুটো নিলাম, ইভেন আর অড পজিশনে দুটো সাম নিয়ে নিলাম, যোগফলটা নিলাম। তারপরে নিয়ম হলো এই যে যোগফল আমরা যদি পেলাম দুটো পার্টে ইভেন আর অড, এদের ডিফারেন্সটা যদি 11 দিয়ে ভাগ করলে মিলে তবে সেই সংখ্যাটা আমরা বলবো 11 দ্বারা বিভাজ্য। অথবা বলতে পারি, এটাও বলতে পারি এদের ডিফারেন্সটা যদি 0 হয়, 0 মানে হলো অবশ্যই 11 দিয়ে ভাগ করলে মিলবে, এই কেসও হতে পারে, ওটা আমরা এভাবে বুঝিয়ে মনে রাখবো। তাহলে এদের ডিফারেন্স 0 হয়, 0 হওয়ার মানে আমার দুটো টার্ম সমান হয়ে যাওয়া, সেই ক্ষেত্রে আমি বলতে পারি সেটা 11 দ্বারা বিভাজ্য।
কিন্তু এখান থেকে আমাকে বের করতে হবে a মাইনাস b এর মান সর্বনিম্ন কত। তার মানে আমি প্রথমে কি করবো, মানে এদের বিয়োগফলটা শূন্য করি, তাহলে a প্লাস বা সমান করে দাও, একই ব্যাপার। এইটা একটা কেস হতে পারে, বিয়োগ করলে তো মাইনাস বি হবে। তাহলে a মাইনাস বি ইকুয়াল টু 19 থেকে 22 গেলে -3 ইজ ইকুয়াল টু 0, কিন্তু আমার দরকার a মাইনাস বি এর মান ইকুয়াল টু 3। তাহলে a মাইনাস বি একটা মান 3 হতে পারে, কিন্তু আমাদের 3 তো হতে পারে ঠিক আছে, কিন্তু সর্বনিম্নটা বের করতে বলছে, সবগুলি কেসই দেখতে হবে। তাহলে আবার তো এরকম হতে পারে, আমি তো জানি না কোন সংখ্যাটা বড়, এই পার্টটা বড় না এই পার্টটা বড়, এখন দেখতে হবে যে দুটো কি কেস নিতে হবে। আমি প্রথমে এটাকে বড় ধরলাম, তাহলে এটার থেকে আমি এটাকে বিয়োগ করবো। এটা ফার্স্ট কন্ডিশন পেলাম, a মানে 3 হতে পারে, কিন্তু সর্বনিম্ন বলেছে, এই জন্য আমাকে আরো চেক করতে হবে। তাহলে a 2 নম্বর কেস a প্লাস 9, ওইটাকে বড় ধরে কাজ করছি প্রথমটাকে, বিয়োগ 22 প্লাস বি, এই ক্যালকুলেশনটা আমি এখানে করে দিচ্ছি, a মাইনাস বি ইকুয়াল -3, এই ইকুয়াল টু তাহলে কি হবে a মাইনাস বি ইকুয়াল টু 3। তাহলে এই বিয়োগফলটা যদি মনে করো 11 হয় সর্বনিম্ন, তাহলে 11 হলে অবশ্যই কি 11 ভাগ করলে শর্টকাটে মনে রাখো। তাহলে a মাইনাস বি ইজ ইকুয়াল টু 11 3 যোগ করলে 14, এটা 1 নম্বর কেস হতে পারে। 2 নম্বর কেস, এই যে 1 নম্বর কেস এটা হতে পারে, 2 নম্বর কেস এটা। এবার আমি এখানে বলবো 3 নম্বর কেস, এবার উল্টা বিয়োগ করতে 22 প্লাস বিটাকে বড় ধরে কাজ করবো, ইকুয়াল টু 11। তাই যে ডিফারেন্স 11 হলে সর্বনিম্ন কি 0 হতে পারে, তারপরে কি হতে পারে 11, তাহলে 11 হলে তো অবশ্যই 11 দিয়ে ভাগ করলে মিলবে, এই জন্য এটা নেওয়া হবে 11। তাহলে এখান থেকে আমরা বলতে পারি b মাইনাস a ইজ ইকুয়াল টু -3, তাহলে -3 এই পাশে গেলে তাহলে হবে +3, সরি +3 এই পাশে গেলে হবে 11 থেকে 3 গেলে 8, কিন্তু আমাদের a মাইনাস b এর মান দরকার, তাহলে a মাইনাস b এর মান আমরা এখান থেকে বের করতে পাবো, উল্টে যাবে, তার মানে -8। তিনটা মান হলো, a মাইনাস b এর মান ফার্স্ট কন্ডিশন থেকে আমি বের করলাম 3, আবার a মাইনাস b এর মান আমি বের করলাম 14, আবার লাস্ট a মাইনাস b এর মান বের করলাম -8। আমি এটা এখানে লিখে দিচ্ছি, a মাইনাস b ইজ ইকুয়াল টু -8। এই যে আমরা তিনটা মান বের করলাম বক্স দিয়ে যে দেখিয়ে দিলাম, তার মধ্যে বলছে এর সবচেয়ে ছোট কোনটা, একটা 14 হতে পারে, আবার 3, আবার কি -8, সবচেয়ে ছোট -8, ঠিক করতে হবে অপশন সি। a নন a 10 ঘন্টায় ট্যাঙ্ক পূরণ করতে পারে, b বা 15 ঘন্টায় ট্যাঙ্ক পূরণ করে, তবে কত ঘন্টা তারা একসাথে পূরণ করবে। তাহলে a 10 ঘন্টায় পূরণ করে, b ওই একই ট্যাঙ্ক দুটোই পূরণ করে, তার মানে কি যোগ করে অঙ্ক, তাহলে a b বাই a প্লাস b। এর মান 10, b এর মান 15, 15 10 যোগ করলে 25, 3 5 15, 5 5 25, 5 দোকানে 10, 3 দোকানে 6, এই দুটোই একসঙ্গে কাজ করে, দুটোই পূরণ করে, তাহলে ফর্মুলা কি একসাথে কাজ যোগ করতে হবে, ab বাই a প্লাস b। অমিত ও সুরজের বয়সের উপর 3:7, তাদের বর্তমান বয়সে পার্থক্য 24, তাদের বয়সের সমষ্টি কত। তাদের বয়সের পার্থক্য মানে ডিফারেন্সটা দেওয়া রয়েছে, 3 এর সাথে মধ্যে ডিফারেন্স করলে আমরা বলবো 4, এই 4 এর ভ্যালু 24, তাহলে 1 এর ভ্যালু হবে আমাদের 6, আমাকে বলছে তাদের বয়স সমষ্টি কত, মানে 7 3 10 এর ভ্যালু বের করতে হবে, তাহলে 60। পরেরটা আমাদের সিম্পলিফিকেশন দেওয়া রয়েছে 1089 এর রুট প্লাস 3, হোয়াটের জায়গায় আমি x বসিয়ে দিলাম ক্যালকুলেশন সুবিধার জন্য। তাহলে 1089 এর বর্গমূল করলে কত, 3 3 9, 3 অথবা 7 নয় 3 দিয়ে হবে, মানে কি 9 থাকলে লাস্টে কি দিয়ে যাবে 3 অথবা 7 দিয়ে। এখানে বলা যাচ্ছে 3 3 9 189, তাহলে 3 এর ডবল করলে কত হবে এত, তার মানে 3 দিয়েই যাবে, মানে 1089 বর্গমূল করলে 33 পাবো, 3 ইকুয়াল টু x স্কয়ার, 33 আর 3 যোগ করে 36 ইকুয়াল টু x স্কয়ার, মানে x এর মান খালি বের করতে বলছে, তার মানে 36 এর জায়গায় আমি বলতে পারি 6 স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার, স্কয়ার স্কয়ার আউট, তাহলে x এর মান হবে 6। 200 মিটার দৌড়ে শ্রুতি 4 কিলোমিটার বেগে দৌড়তে থাকে, শ্রুতি বিনাকে শুরুতে 18 মিটারে লিড দেয়, কখন তাকে 30 এবং এখনো তাকে 30 সেকেন্ডে পরাজিত, তাদের বিনার গতিবেগ কত। তাহলে দৌড় খেলা হয়েছিল 200 মিটারের, এবং দৌড় খেলায় শ্রুতি বিনাকে 18 মিটারে লিড দেয়, তার মানে শ্রুতি এখানে উইন হিসাবে কাজ করছে, উইনার হিসাবে। তাহলে শ্রুতি 200 মিটার দৌড়েছিল, আর শ্রুতির গতিবেগ ছিল 4 কিলোমিটার পার আওয়ার, তাহলে একে মিটার পার সেকেন্ড জানার জন্য 5/18 দিয়ে গুণ করলাম,
এখান থেকে আমি কি বের করলাম, ডিস্টেন্স কে গতিবেগ দিয়ে ভাগ, তার মানে এখানে আলটিমেটলি সীতা কত সময়, শ্রুতি কত সময় 200 মিটার অতিক্রম করেছে, মানে 200 মিটার জার্নিটা শেষ করতে বা দৌড় শেষ করতে কত টাইম লেগেছে সেই টাইমটা বের করে দিচ্ছি। তাহলে এটা যদি কাটাকাটি করি, 2 দোকানে 4, 9 দোকানে 18, তাহলে 200 গুণন 9/10, কাটাকাটি করলে 180 সেকেন্ড। তাহলে 180 সেকেন্ডে শ্রুতি তার দৌড় কমপ্লিট করে ফেলেছে। নেক্সট কন্ডিশনে কি বলছে, এবার দেখো এটা ভালো করে বুঝতে হবে, শ্রুতি বিনাকে 18 মিটারের লিড দেয়, তার মানে কি শ্রুতি বিনার চেয়ে যেই সময়ে ওই সময়ের মধ্যে 18 মিটার বেশি যায় শ্রুতি, তাহলে বিনা নিশ্চয়ই কম যাবে, তাহলে বিনার ডিস্টেন্সটা কত এখান থেকে বের করে নেই, টোটাল 200, আর বিনা ওই সময়ে যাবে তার চেয়ে 18 কম, তার মানে 10 থেকে 8 বিয়োগ করলে 2, হাতে হলো 1, 10 থেকে 2 বিয়োগ করলে 9, 10 থেকে 2 বিয়োগ করলে 8 হবে 182। তার মানে এই যে বিনা এত ডিস্টেন্স অতিক্রম করবে, তাহলে বিনার টাইমটা কত লাগবে তা জানলে বিনার গতিবেগ আমরা বের করতে পারবো, কিন্তু টাইমের একটা রিলেশন আছে। তাকে 30 সেকেন্ডে পরাজিত করে, কে পরাজিত করে, শ্রুতি হলো উইন হয় আর বিনা হলো লস, তার নিশ্চয়ই বিনার টাইম বেশি লাগবে, যে 30 সেকেন্ডে পরাজিত করে, তাহলে শ্রুতি 180 সেকেন্ডে দৌড় কমপ্লিট করে, তার মানে বিনা নিশ্চয়ই তার চেয়ে 30 সেকেন্ড বেশি নেবে, যেহেতু বিনা তো লস, তাহলে 180 সঙ্গে 30 যোগ করে 210। তার মানে আমরা বিনা এখান থেকে বলতে পারি 210 সেকেন্ডে 182 মিটার যায়, তাহলে এখান থেকে আমি বিনার গতিবেগটা বের করে পাবো, কারণ কি আমি জানি বিনা 210 সেকেন্ডে 182 মিটার যায়, 1 সেকেন্ডে যেটা যায় সেটাই গতিবেগ, তাহলে বিনার স্পিড ইজ ইকুয়াল টু 182/210। কিন্তু এখানে আমাকে মনে রাখতে হবে এককটা তো মিটার পার সেকেন্ডে আসছে, কিন্তু আমাদের অ্যান্সার তো সব কিলোমিটার পার আওয়ারে, তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার আনতে গেলে আমাদের সবসময় 18/5 দিয়ে গুণ করতে হয়, এটা হবে আমাদের কিলোমিটার পার আওয়ার এককে। কিন্তু এবার তোমাকে সমাধান করতে হবে, তাহলে এখন দেখো এখানে 180 রয়েছে, 7 6 দিয়ে কাটাকাটি 3 দিয়ে যাচ্ছে, 3 6 18, 3 7 21 70, 7 দোকানে 14, 4, হ্যাঁ 7 দিয়ে কাটাকাটি যায়, 7 10 70, 7 দোকানে 14, 14 গুলো 4 42, 6 7 42। এবার তুমি 2 দিয়ে কাটাকাটি করতে পারো বা 5 দিয়ে, 2 দিয়ে করে নাও 13, এটা 2 দিয়ে করলে 5, তাহলে 6 13 কত 78, আর নিচে বসলো কত 5 5 25, 4টা 32 2, 28 3 31, 4টা 32 2 হবে, 4টা 32 2, 4 28 31, নিচেও 4 দিয়ে গুণ করলাম ক্যালকুলেশন সুবিধার্থে 100, তার মানে 3.12। 7 কেজি 500 গ্রাম আমের মূল্য যদি এত হয়, তার 26 কেজি আমের মূল্য কত, এটা কি এমনি পাতি নিয়মের অঙ্ক, ঐকিক নিয়মের অঙ্ক। 7 কেজি 500 গ্রাম মানে 7500 গ্রাম, এত গ্রামের দাম হলো 56.25 টাকা, তাহলে এখান থেকে বলতে পারি 1 গ্রামের দাম হবে আমাদের 56.25/7500। আর 26 কেজি আমের দাম কত, যেহেতু গ্রামে করছি আমরা অঙ্ক, তাহলে 26-এর সঙ্গে আর দুটো শূন্য, কেজি থেকে গ্রাম বানাতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, যে এত গ্রামের দাম কত হবে, এটাই আমি ক্যালকুলেশন করে যেটা বেরোবে সেটাই হবে অ্যান্সার। তাহলে এই দশমিকটা আমি উঠে দিলাম নিচে, তাহলে 100, তাহলে এই শূন্য আমাদের কাটাকাটি, এই শূন্য আমাদের কাটাকাটি, তাহলে পড়ে রইল কি 5625 ইন্টু 26/750, 5 দিয়ে কাটাকাটি করতে পারো, 5 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 5 5 11 55, 56 55 গেলে 1 12, 5 দোকানে 10, 2 5 5 25, 5 15 75 150। তাহলে দেখো 5 দিয়ে আবার যাচ্ছে, 5 দোকানে 10, 11 থেকে 10 গেলে 1 2 12, 5 দোকানে 10, 2 5 5 25, তাহলে এটা হবে আমাদের 30, 2 2 4 5 4 9, 3 দিয়ে যাবে, 3 10 30, 3 দিলে 3 7 21, 1 3 5 15, 5 15 75, 5 দোকানে 10, 2 দিয়ে 13, 15 দিয়ে গুণ করো, 3 15 45 এর 5, 15 কে 15 আর 4 19, তাহলে 195।
দুটি সংখ্যার অনুপাত 4:7 এবং তাদের লসাগু 328, যোগফল কত? তাহলে এই দুটি সংখ্যা যদি অনুপাত 4:7 হয়, তাহলে একে তুমি মনে মনে 4x কল্পনা করতে পারো, আর এটাকে আমি বলতে পারি 7x। তাদের লসাগু মানে কি? যেটা যেটা মিলবে সেটা তো হবেই, x আর 4 7 28x। তাহলে গুণ করে রাখবো না, আমি ভেবে রাখি, যেহেতু কাটাকাটি আমাকে করতে হবে। এতর মান 308, 7 দিয়ে দাও, 4 7 28, দিয়ে 4 গেলে 2, 28, 4 7 28, তাহলে 4 দিয়ে কাটাকাটি করলে 11। তাহলে x এর মান আমরা বের করলাম 11। আমি বলি সংখ্যা যদি যোগফল কত, মানে 7 4 কত, 11x। তাহলে 11x এর মান লাগবে, সাম তো। তাহলে 11 দিয়ে গুণ করে দাও, 11 11 121। একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে এবং 1 ঘন্টায় স্রোতের অনুকূলে যায় 30 কিলোমিটার। স্থির চলে 60 কিলোমিটার অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগে? একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে এবং 1 ঘন্টায় স্রোতে 30 কিলোমিটার। তাহলে মানে আমি এখান থেকে আপস্ট্রিমের গতিবেগটা বের করে নিতে পারি। আপস্ট্রিমের গতিবেগ হবে 30 কিলোমিটার যাবে 3 ঘন্টায়। তাহলে এখান থেকে বলতে পারি আপস্ট্রিমের গতিবেগ 10 কিলোমিটার পার আওয়ার। গেল। পরটা প্রতি অনুকূলে বলেছে, এবার ডাউনস্ট্রিম অনুকূল মানে সেই ক্ষেত্রে যায় 30 কিলোমিটার 1 ঘন্টায়। তাহলে এই ক্ষেত্রে গতিবেগ 30 কিলোমিটার পার আওয়ার। এখন বলি স্থির জলে 60 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে? তাই নৌকাটির তো ডিস্টেন্স জানা রয়েছে, নৌকাটি চায় 60 কিলোমিটার, কিন্তু নৌকাটির টাইম বের করতে হবে। টাইম বের করতে গেলে তাহলে নৌকার গতিবেগ জানা দরকার। তার মানে এখান থেকে আমাকে নৌকার গতিবেগটা বের করে নিতে হবে। যখন বোটের স্পিড বের করব, এই জন্য আমাদের ফর্মুলা হলো ডাউন প্লাস আপ ডিভাইডেড বাই 2। ডাউন প্লাস মানে 30 প্লাস 10 40, তাকে 2 দিয়ে ভাগ, তার মানে 20 কিলোমিটার পার আওয়ার হবে আমাদের বোটের স্পিড। আমার দরকার টাইম বের করা, বোটের স্পিড 20 কিলোমিটার পার আওয়ার। টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই গতিবেগ। তাহলে বোটের টাইম লাগবে আমাদের 60/20, মানে 3 ঘন্টা। অপশন। আজকে ক্লাসে এই 28খানা অঙ্ক ছিল, সেগুলো সলভ করা হলো। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করো, যাতে সকলেই এখান থেকে কিছু না কিছু লাভবান হয়। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।